কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন চ্যাপ্টারের বুলিয়ান অ্যালজেব্রা সাব চ্যাপ্টারের বাকি যে অংশটুকু আজকে আমরা পড়ব তার প্রথম আমরা পড়ব ডি মর্গানস থিওরেম বা ডি মর্গানের উপপাদ্য। কাকে বলে দেখিনি। এইবার ডি মর্গানের দুটো থিওরেম আছে, একে একে আমরা থিওরেম দুটোকে দেখিনি। প্রথম যে থিওরেম আছে সেটি হলো দুই বা ততোধিক চলরাশির যোগফলের পরিপূরক তাদের পরিপূরকের গুণফলের সমান, অর্থাৎ দুটি ভেরিয়েবলের অর অপারেশনের নট প্রতিটি ভেরিয়েবলের নট অ্যান্ড অপারেশন। এটা ভালো করে বুঝি। পরিপূরক কথাটার মানে হলো কমপ্লিমেন্ট বা নট গেট। যোগফলের পরিপূরক মানে আগে যোগ করব পরে পরিপূরক করব। বোঝা গেল? ভালো করে লক্ষ্য করো কি লিখেছি আমরা এখানে। দুই বা ততোধিক চলরাশির যোগফলের পরিপূরক মানে আগে যোগ করব পরে তার করব পরিপূরক। দেখো তাই করেছি। দুটো ইনপুট বা ভেরিয়েবল এ এবং বি আগে যোগ করেছি, তারপর তার পরিপূরক বা কমপ্লিমেন্ট করেছি। তারপর কি বলেছি? তাদের পরিপূরকের গুণফলের সমান, তার মানে তাদের পরিপূরক করব আগে, এই যে আগে করেছি পরিপূরক করে তারপর গুণ করে দিয়েছি, এই যে গুণ। অর্থাতে লিখেছি দুটি ভেরিয়েবলের অর অপারেশনের নট, হ্যাঁ আগে অর করেছি, এই যে অর প্লাস অর অপারেশনের নট মানে কমপ্লিমেন্ট ইকুয়াল টু প্রতিটি ভেরিয়েবলের নট তারপরে অ্যান্ড। প্রতিটি ভেরিয়েবলের নট করেছি তারপর অ্যান্ড করে দিয়েছি। আশা করছি বুঝতে পেরেছ। এবারে এটা তো আমরা যা লেখা আছে তার লিটারাল মিনিং বুঝলাম। এবার এটা বোঝার চেষ্টা করি যে আসলে ডি মর্গান ভদ্রলোক কি বলেছেন। এই ভদ্রলোক বলেছেন অরটাকে অ্যান্ড করে দিতে পারবো আর হোল বারটাকে টুকরো টুকরো বার করতে পারবো। বোঝা গেল? এই দুটো জিনিস একসঙ্গে করতে পারবো। এবার অ্যাকচুয়ালি এটা মানে যে এটা মানে ইকুয়াল টুটা যে হচ্ছে সেটা আমাকে একটু প্রমাণ করে দেখতে হবে। তো উনি বলে দিলে আমি মেনে নেবো কেন? এবারে ট্রুথ টেবিলটা দেখে নেওয়া যাক। দেখো ট্রুথ টেবিলে কি কি নিয়েছি আমরা। এখানে দুটো ইনপুট আছে, একটা এ একটা বি, সুতরাং এ নিয়েছি বি নিয়েছি। দেখো এ বার আছে এখানে, সুতরাং এ বার নিয়েছি, বি বার আছে বি বার নিয়েছি। দেখো এ প্লাস বি আছে, এ প্লাস বি নিয়েছি, এ প্লাস বি বার আছে, এ প্লাস বি বার নিয়েছি, এ বার ডট বি বার আছে নিয়েছি। এরপর দেখো আর কোনো কিছু বাকি থাকছে না। বোঝা গেল? তাহলে এই সবগুলো আমরা নিলাম। এবারে আমরা কি করব? এখন শুধু এ এবং বি লক্ষ্য করব। এ মানে কি 0011, বি মানে 0101, এটা আমরা অনেক আগেই শিখেছি। এবার করব এ বার, সুতরাং আমি শুধু এইটাকে লক্ষ্য করব। এখান থেকে এখানে আসবে, শুধু এ যা ছিল সেটা উল্টে যাবে। 0 হয়ে গেছে 1, আবার 0 হয়ে গেছে 1, 1 হয়ে গেছে 0, 1 হয়ে গেছে 0। এবার বি থেকে আসবে বি বার, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 1, 1 হয়ে যাবে 0। এবার আমরা কি দেখব? এ প্লাস বি, অর্থাৎ এটা এবং এটা এই দুটো অর হবে। তাহলে এই দুটো আপাতত কাটা, আমি কিচ্ছু দেখবো না এই দুটোর দিকে। দুটো 0 0, 0 এবং 1, সুতরাং 1, 1 এবং 0 1, 1 এবং 1 1। এবার আমরা দেখব এ প্লাস বি বার, অর্থাৎ এখানে যা ছিল জাস্ট সেটার অপোজিট হবে। 0 হয়ে গেছে 1, 1 হয়ে গেছে 0, 0 0। পরিষ্কার? সবশেষে যেটা আছে আমি দেখব শুধুমাত্র এটা আর এটা, এই দুটোর মধ্যে কি করব? গুণ। আপাতত সব বাদ দিয়ে দিলাম, দেখবো না এখন আমি। দুটো 1 1, 1 0 0, আবার 0 1 0 0 0 0। এবারে লক্ষ্য করো এইটা আর এটা পুরো সমান হয়ে গেছে। তাহলে এইটা তো অ্যাকচুয়ালি এইটা আর এই পুরোটা অ্যাকচুয়ালি এটা। তাহলে আমি লিখতেই পারি এই দুটো সমান সমান, যেটা আমি এখানে এই চিহ্ন দিয়ে বুঝিয়েছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। বেশ, এবার ডি মর্গানের
2 নম্বর উপপাদ্য বা থিওরেম 2 আমরা দেখে নিই। কি বলেছে? 2 বা ততোধিক চলরাশির গুণফলের পরিপূরক তাদের পরিপূরকের যোগফলের সমান, অর্থাৎ দুইটি ভেরিয়েবলের অ্যান্ড অপারেশনের নট প্রতিটি ভেরিয়েবলের নট অর অপারেশন। মানে একটু সোজা ভাষায় যদি বুঝি, বলেছে গুণফলের পরিপূরক মানে আগে গুণ করব, পরিপূরক করব তারপরে। আগেরটার ক্ষেত্রে কি বলেছিল? আগে যোগ করব, পরিপূরক করব তারপরে। এখানে জাস্ট অপোজিট বলেছে, আগে গুণ করব বা অ্যান্ড করব এবং পরিপূরক বা কমপ্লিমেন্ট করব তারপর। ঠিক আছে? তারপর কি বলেছে? তাদের পরিপূরকের যোগফলের সমান, অর্থাৎ প্রত্যেকটার আলাদা আলাদা পরিপূরক বা কমপ্লিমেন্ট করব করেছে এবং তার যোগ করে দিয়েছে। এই দুটো বলেছে সেম। এবার দেখি আমরা এই ভদ্রলোক ঠিক বললো কি বললো না। এটা বোঝার জন্য আবার আমাদের একটা ট্রুথ টেবিল তৈরি করতে হবে। কি কি নেব? এ নিয়েছি, বি নিয়েছি, একটা এ বার আছে নিয়েছি, একটা বি বার আছে নিয়েছি, এ ডট বি আছে নিয়েছি, এ ডট বি বার আছে নিয়েছি, এ বার প্লাস বি বার আছে নিয়েছি। বোঝা গেল? এবারে এর কমপ্লিমেন্ট এ বার 0 থেকে 1, 0 থেকে 1, 1 থেকে 0, 1 থেকে 0। বি এর কমপ্লিমেন্ট বি বার 0 থেকে 1, 1 থেকে 0, 0 থেকে 1, 1 থেকে 0। আচ্ছা, এবার এ ডট বি, অর্থাৎ এটার দিকে আমি তাকাবো না, দেখো এটাই আসছে। এবার এ ডট বি বার, অর্থাৎ বাকি কিচ্ছু দেখবো না, সব বাদ দিয়ে দেব, শুধু আমি দেখব এটা থেকে এটা আসবে, যা রেজাল্ট ছিল সেটার অপোজিট করে দাও। করে দিলে দেখো এটাই আসছে। এবারে আমরা দেখব এ বার এবং বি বার, এই দুটোর মধ্যে কি করব? যোগ অপারেশন। বাকি সব ক্রস। 1 প্লাস 1, 1, 1 প্লাস 0, 1, 0 প্লাস 1, 1, 0 প্লাস 0, 0। বোঝা গেল? ফাইনালি উত্তরটা লক্ষ্য করো, দেখো এটা সমান সমান এটা চলে এসছে। তাহলে আমি বলতেই পারি যে এই দুটো সমান। বোঝাতে পারলাম? এবারে আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো তার নাম হলো সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ গুণফলের যোগফল। অর্থাৎ অনেকগুলো গুণ করব, অ্যান্ড অপারেশন করব, তারপর সেগুলোর যোগ অর্থাৎ অর অপারেশন করব। দেখিনি কাকে বলে? সাম অফ প্রোডাক্ট বা এসওপি হলো বুলিয়ান অ্যালজেব্রার একটি রূপান্তর ফর্ম বা ফরম্যাট, যেখানে একাধিক প্রোডাক্ট টার্ম অর্থাৎ অ্যান্ড টার্মগুলোকে অর অপারেটর দিয়ে যোগ করা হয়। প্রতিটি প্রোডাক্ট টার্ম হলো এক বা একাধিক ভেরিয়েবলের অ্যান্ড। সহজভাবে বলা যায় এসওপি ইকুয়াল টু অ্যান্ড প্লাস অরের সংমিশ্রণ। একদম সহজভাবে বললে বলা যায় আগে অ্যান্ড করব, তারপর সেই অ্যান্ডের ফলে পাওয়া রেজাল্টগুলোকে অর করে দেব, তাহলেই সেটা হয়ে যাবে এসওপি অর্থাৎ সাম অফ প্রোডাক্ট। এবারের গঠনটা দেখে নেওয়া যাক। লক্ষ্য করো, এটি হলো একটি এসওপি এক্সপ্রেশন। এখানে এ বার বি, এ বি বার, এ বি, এই তিনটেই হলো প্রোডাক্ট টার্ম, অর্থাৎ অ্যান্ড অপারেশন করা হয়েছে। পরবর্তীতে দেখো একটা প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, এই একটা প্লাস, এই একটা প্লাস, অর চিহ্ন দেওয়া হয়েছে। এই চিহ্নটি হলো অর অপারেশন। এবারে আমরা দেখব পিওএস অর্থাৎ প্রোডাক্ট অফ সাম বা যোগফলের গুণফল। কাকে বলে? প্রোডাক্ট অফ সাম বা পিওএস হলো বুলিয়ান অ্যালজেব্রার এমন একটি ফর্ম যেখানে একাধিক সাম টার্ম অর্থাৎ অর টার্মকে অ্যান্ড অপারেটর দিয়ে গুণ করা হয়। সহজভাবে বলা যায় পিওএস ইকুয়াল টু অর প্লাস অ্যান্ড এর সংমিশ্রণ। কাকে বলে? প্রোডাক্ট অফ সাম পিওএস হলো বুলিয়ান অ্যালজেব্রার এমন একটি ফর্ম যেখানে একাধিক সাম টার্ম অর্থাৎ অর টার্মকে অ্যান্ড অপারেটর দিয়ে গুণ করা হয়। সহজভাবে বলা যায় পিওএস ইকুয়াল টু অর প্লাস অ্যান্ড এর সংমিশ্রণ। এবার এর গঠনটা দেখে নেওয়া যাক। লক্ষ্য করো, এখানে একটি বুলিয়ান ফাংশন দেওয়া আছে এবং সেটি
পিওএস ফর্মে আছে। পিওএস ফর্ম মানে দেখো লেখা আছে এখানে এ প্লাস বি প্লাস সি বার, প্রতিটি ব্র্যাকেট এক একটি অর অপারেশন। বোঝা গেল? এগুলোর মধ্যে এই চিহ্নটা আছে। এবার এই চিহ্নটা তো এখানে আছে, আরেকটা এখানে আছে, এইগুলো ইনভিজিবল, কারণ অ্যান্ড এর চিহ্নটা দিলেও চলে, না দিলেও চলে। তাই পরবর্তীতে এগুলোকে আমরা অ্যান্ড করেছি, অর্থাৎ প্রথমে আমরা অর অপারেশন করেছি, পরে অ্যান্ড অপারেশন করেছি, তাই এর নাম পিওএস। আশা করছি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখে নেব মিন টার্ম। দেখে নিই মিন টার্ম কি। মিন টার্ম হলো একটি বুলিয়ান ফাংশনের এমন একটি প্রোডাক্ট বা অ্যান্ড টার্ম যা নির্দিষ্ট ইনপুট কম্বিনেশনের জন্য মাত্র একটি আউটপুট 1 দেয়, বাকিদের জন্য 0 দেয়। যখন আমরা n বিট ইনপুট ব্যবহার করি তখন 2n মিন টার্ম পাওয়া যায়। প্রতিটি ভিন্ন ইনপুট কম্বিনেশনকে উপস্থাপন করে। কিছু বোঝা গেল? আর একটু সোজা করি। যদি আমাদের 3টি ইনপুট ভেরিয়েবল থাকে a b c, তাহলে মোট 2^3 অর্থাৎ 8টি মিন টার্মস থাকবে। প্রতিটি মিন টার্ম হবে a b c এর নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে একটি অ্যান্ড টার্ম। বোঝা গেল? এবারে 3 বিট মিন টার্মসের একটি তালিকা অর্থাৎ টেবিল দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। লক্ষ্য করো, এখানে 3টি ইনপুট নিয়েছি আমরা, একটা a, একটা b, একটা c। ভেরিয়েবলগুলোর মান কি হবে? ট্রুথ টেবিলে যেভাবে লিখি আমরা, 4টে 0, 4টে 1, 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1, 0 1 0 1 0 1 0 1। আশা করছি বুঝে গেছো এটা। আচ্ছা, এবারে এটাকে বুলিয়ান এক্সপ্রেশন হিসেবে লিখতে হবে। এইটা একটু ভালো করে বুঝবো আমরা। এখানে লিখেছি এ বার, বি বার, সি বার। দেখো কোথাও এ বার লিখেছি, কোথাও আবার বার লিখিনি, কোথাও বি বার লিখেছি, কোথাও বি বার লিখিনি। এটার মানে কি? একদম সহজ ভাষায় যদি বলি, যেখানে যেখানে ভেরিয়েবলের মান আছে 0, সেখানে সেখানে ওই ভেরিয়েবলের আমরা বার দিয়েছি। লক্ষ্য করো, পরপর এ 4টে 0, দেখো পরপর এ 4টের ওপরে বার আছে। 4টে 1, এতে কোনো বার নেই। বোঝা গেল? বিতে 2টো 0, দেখো বি 2টোর ওপরে বার আছে। 2টো 1, 2টোর ওপরে বার নেই। আবার 2টো 0, 2টোর ওপরে বার আছে। আবার 2টো 1, বার নেই। বোঝা গেল? আবার 0, দেখো বার আছে, বার নেই, বার আছে, বার নেই, বার আছে, বার নেই, বার আছে, বার নেই। অর্থাৎ যেখানে যেখানে ভেরিয়েবলের মান 0, সেখানে সেখানে বার বসেছে। এবার মিন টার্ম প্রকাশ করা হয় কি করে? যেখানে ভেরিয়েবল 3টের ভ্যালুই 0, সেটাকে বলা হয় m0। যেখানে ভেরিয়েবল 3টের ভ্যালুই 1, সেটাকে বলা হয় m7। পরেরগুলো পরপর পরপর চলতে থাকে। একটা জিনিস গুরুত্বপূর্ণ এখানে লক্ষ্য করবো আমরা, প্রত্যেকটি মিন টার্মের এমগুলোকে লেখা হয়েছে স্মল এম, অর্থাৎ স্মল এম মানে হলো মিন টার্মকে প্রকাশ করে। ঠিক আছে, এবারে আমরা প্রথমের দিকে আবার চলে যাই। কাকে বলে মিন টার্ম? মিন টার্ম হলো একটি বুলিয়ান ফাংশনের এমন একটি প্রোডাক্ট টার্ম যা নির্দিষ্ট ইনপুট কম্বিনেশনের জন্য মাত্র একটি আউটপুট 1 দেয়, বাকিদের জন্য 0 দেয়। এবারে আমরা দেখে নিই ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম হলো একটি বুলিয়ান ফাংশনের এমন একটি সাম অর টার্ম যা একটি নির্দিষ্ট ইনপুট কম্বিনেশনের জন্য শুধুমাত্র একবার 0 রিটার্ন করে, বাকি সব কম্বিনেশনের জন্য 1 রিটার্ন দেয়। ঠিক আছে, যখন কোনো বুলিয়ান ফাংশনে n বিট ইনপুট ভেরিয়েবল থাকে তখন মোট 2n ম্যাক্স টার্ম তৈরি হয়। প্রতিটি ম্যাক্স টার্ম এক একটি ইনপুট কম্বিনেশনকে উপস্থাপন করে। যদি আমাদের 3টি ইনপুট ভেরিয়েবল a b c থাকে তাহলে 2^3 অর্থাৎ 8টি ম্যাক্স টার্ম থাকবে। প্রতিটি ম্যাক্স টার্ম হবে a b c এর নির্দিষ্ট মানের উপর ভিত্তি করে তৈরি একটি অর টার্ম। এবার এটার তালিকাটি লক্ষ্য করা যাক। 4টে 0, 4টে 1, 2টো 0, 2টো 1, 2টো 0, 2টো 1, 0 1 0 1 0 1 0 1। যেই যেই ভেরিয়েবলের মান 1 সেইগুলোর ক্ষেত্রে দেখো বার বসেছে। লক্ষ্য করো, এই 4টে 0 এ,
এর মান দেখো, নর্মালে এই চারটে 1, এ বার বসেছে, তারপরেগুলো তো এক্স্যাক্টলি তাই, দুটো 0, সুতরাং নো বার, দুটো 1, দুটো বার। আশা করছি বুঝতে পেরেছো, এক্স্যাক্টলি একই রকমভাবে হয়েছে। ম্যাক্স টার্মে এসে দেখো, লক্ষ্য করো, এমগুলো হয়ে গেছে ক্যাপিটাল অর্থাৎ বড়। যেহেতু এটা ম্যাক্স টার্ম তাই এটা বোঝানোর জন্য এমগুলোকে বড় হাতের লেখা হয়। শুরু হবে M0 থেকে, শেষ হবে M7 এ। এবার ম্যাক্স টার্ম কাকে বলে একবার লক্ষ্য করে নিই। একটি নির্দিষ্ট ইনপুট কম্বিনেশনের জন্য শুধুমাত্র একবার 0 রিটার্ন করবে। সেটা কোনটা? সেটা হলো এইটা। যখন তিনটেরই মান 0 থাকবে তখনই শুধু মান 0 হবে, বাকি সমস্ত ক্ষেত্রে মান 1। আশা করছি বোঝাতে পারলাম। এবারে আমরা দেখে নেব কার্নো ম্যাপের মাধ্যমে কিভাবে সরলীকরণ করা যায়। কার্নো ম্যাপ সাধারণত কে ম্যাপ নামে পরিচিত। এটি হলো বুলিয়ান এক্সপ্রেশনগুলিকে সরল করার জন্য একটি টেবিল বেসড বা গ্রাফিক্যাল পদ্ধতি, যা ভুল করার সম্ভাবনা কমিয়ে দেয়। এটি 2, 3, 4 বা 5 ভেরিয়েবলের ফাংশনের জন্য সবচেয়ে বেশি কার্যকর। এটি ট্রুথ টেবিলের একটি বিশেষ ব্যবস্থা, যেখানে সংলগ্ন ঘরগুলিতে অর্থাৎ অ্যাডজাসেন্ট সেলে কেবল একটি বিট পার্থক্য থাকে। বোঝা গেল? কিছুটা বুঝেছো ভাষা। যখন আমরা টেবিলটা আকারে করব তখন স্পষ্ট ভাষায় বুঝে যাবে। কে ম্যাপ সরলীকরণ বা সিম্পলিফিকেশনের জন্য বেশ কিছু ধাপ অনুসরণ করতে হয় আমাদের। সে ধাপগুলি একে একে দেখে নেব। প্রথম যে ধাপ আছে সেটি হলো ক্রিয়েটিং দ্য কে ম্যাপ। প্রথম আমরা লক্ষ্য করব ফাংশনের যতগুলি ইনপুট ভেরিয়েবল আছে তার উপর ভিত্তি করে কে ম্যাপের আকার নির্ভর করবে। অর্থাৎ দুটি ভেরিয়েবল যদি থাকে তাহলে থাকবে 4টি ঘর, 3টি ভেরিয়েবল থাকলে 2 কিউব অর্থাৎ 8টি ঘর, 4টি ভেরিয়েবল থাকলে 2 টু দি পাওয়ার 4 অর্থাৎ 16টি ঘর। কে ম্যাপের ঘরগুলি গ্রে কোড ক্রম অনুসারে লেবেল করা হয়, অর্থাৎ প্রতিটি সংলগ্ন ঘর শুধুমাত্র একটি বিটে ভিন্ন হবে। বোঝা গেল? এবারে দ্বিতীয় যে স্টেপটি আছে সেটি হলো ট্রুথ টেবিল থেকে কে ম্যাপ পূরণ করা। অর্থাৎ একটি ট্রুথ টেবিল তৈরি করব, সেখান থেকে কে ম্যাপ পূরণ করব। এবার ট্রুথ টেবিলটা কি করে তৈরি করব? যদি ফাংশনটি এসওপি ফর্মে থাকে অর্থাৎ সাম অফ প্রোডাক্ট ফর্মে থাকে, তাহলে ট্রুথ টেবিলে যেখানে ফাংশনের আউটপুট 1 থাকে কে ম্যাপ থেকে সেই সংশ্লিষ্ট ঘরে 1 বসানো হয়। এবারে যদি ফাংশনটি পিওএস ফর্মে থাকে তাহলে ট্রুথ টেবিল থেকে যেখানে ফাংশনের আউটপুট 0 থাকে সেই সংশ্লিষ্ট ঘরে 0 বসানো হয়। যদিও আমরা এই আলোচনায় শুধুমাত্র এসওপি নিয়েই ফোকাস করব। বাকি ঘরগুলোতে 0 এসওপি এর জন্য অথবা 1 বসানো হয় পিওএস এর জন্য। কখনো কখনো ডোন্ট কেয়ার শর্ত এক্স অথবা ডি ব্যবহার করা হয়, যা 0 বা 1 যে কোনোটি হতে পারে এবং সরলীকরণে সাহায্য করে। এবারে 3 নম্বর ধাপটি দেখে নেওয়া যাক। এই ধাপটিতে কি বলেছে? প্রথমে কে ম্যাপের ওয়ান্সগুলিকে সম্ভাব্য বৃহত্তম গ্রুপে একত্রিত করা। গ্রুপের আকার হতে হবে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 1, 2, 4, 8, 16। সবচেয়ে বড় গ্রুপে আমরা একত্রিত করব। গ্রুপগুলি অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে হতে পারে, তবে তির্যকভাবে কখনোই হবে না। গ্রুপগুলি কে ম্যাপের প্রান্ত অতিক্রম করে তৈরি হতে পারে, যেমন প্রথম কলামের সাথে শেষ কলাম সংলগ্ন এবং উপরের সারি নিচের সারি সংলগ্ন। প্রত্যেক 1 কমপক্ষে একটি গ্রুপের অংশ হতেই হবে। প্রত্যেকবার গ্রুপ তৈরি করার সময় বৃহত্তর গ্রুপ তৈরি করারই চেষ্টা করব, যেটা আমরা একটু আগেও বললাম। এবার চতুর্থ ধাপ দেখে নিই। প্রত্যেক গ্রুপ থেকে প্রোডাক্ট টার্ম লেখা। প্রতিটি গ্রুপের জন্য একটি প্রোডাক্ট টার্ম লেখা হয়। একটি গ্রুপের মধ্যে যে লিটারালগুলি তাদের অবস্থা পরিবর্তন করে না, শুধুমাত্র সেগুলিকেই প্রোডাক্ট টার্মে রাখা হয়। যে লিটারালগুলি তাদের অবস্থা পরিবর্তন করে সেগুলিকে বাদ দেওয়া হয়। বোঝা গেল? 5 নম্বর অর্থাৎ সর্বশেষ ধাপটিতে দেখব সকল প্রোডাক্ট টার্মকে যৌক্তিকভাবে যোগ অর্থাৎ অর করে চূড়ান্ত সরলীকৃত এসওপি এক্সপ্রেশন পাওয়া যায়।
এবার এই 5টি ধাপ অ্যাপ্লাই করে আমরা পরবর্তীতে কারণ অফ গ্রাফ দিয়ে সিম্পলিফিকেশন বা সরলীকরণ করব। প্রথম আমরা একটা 2 ভেরিয়েবলের কারণ অফ ম্যাপ দেখে নিই। এটা একটি 2 ভেরিয়েবলের কারণ অফ ম্যাপ। এখানে কি করতে বলেছে, এখানে একটা বুলিয়ান ফাংশন নিয়েছি এফ এ বি সামেশন স্মল এম 1 3, অর্থাৎ এটি মিন টার্ম 1 এবং 3 এর কথা বলা হয়েছে। এবার একটি টেবিল তৈরি করব। এখানে ভেরিয়েবল কটা, দুটো, অর্থাৎ 2 স্কোয়ার। সুতরাং আমার বক্স হবে 4টি, অর্থাৎ ঘর হবে 4টি। 4টি অর্থাৎ 2টি হবে রো, 2টি হবে কলাম। ঠিক আছে, বেশ, লিখেছি। এবার এর মধ্যে এ থাকবে এবং বি থাকবে। আমরা এ লিখেছি এবং বি লিখেছি। এর মাঝখানে একটা দাগ এরকম দিতেই পারি আমরা। এর মান কি হবে, কখনো 0 কখনো 1। বি এর মান কি হবে, কখনো 0 কখনো 1। এবারে 1 কোন ঘরটা, যে ঘরটাতে এর মান 0 এবং বি এর মান 1, এই ঘরটাকে বলেছি আমরা 1। ঠিক আছে। এবার 3 কোন ঘরটা, যে ঘরটাতে এর মানও 1 বি এর মানও 1, সেই ঘরটা হলো এই ঘরটা। বোঝা গেল। এর পরের ধাপ কি ছিল, পরের ধাপ ছিল যে গ্রুপিং করব। গ্রুপিং অর্থাৎ যেই ঘরগুলো 1 আছে সেই ঘরগুলোকে গ্রুপ করব। করলাম। আমরা লিখেছিলাম যে গ্রুপ করার সময় অনুভূমিকভাবে বা উল্লম্বভাবে হতে পারে, তবে তির্যকভাবে হওয়া যাবে না। এবারে চতুর্থ ধাপে কি করেছিলাম আমরা, এই দুটি ঘরের মধ্যে যা আমরা সিলেক্ট করেছি, আমাকে একটু লক্ষ্য করে বলো যে এ এবং বি এই দুটো চলরাশির মধ্যে কোন চলরাশির মানের পরিবর্তন হয়নি। একটু বুঝিয়ে বলি। এই দুটো ঘরের মধ্যে দেখো এর মান একবার 0 আছে, একবার 1 আছে, তার মানে এর মান পরিবর্তন হয়েছে। বি এর মান 0 এই ঘরটা, বি তো এটা না, বি হলো 1 এই ঘরটা। দুটো ঘরেই বি এর মান আছে 1, অর্থাৎ বি এর মান পরিবর্তন হয়নি। যার মান পরিবর্তন হয়নি সেটাই আমরা লিখব। এখানে লিখেছি আমরা বোথ ইন কলাম ওয়ার বি ইজ 1। বোঝা গেল। সুতরাং ফাইনালি আমাদের উত্তর বেরোলো বি। কিছুটা বুঝতে পেরেছো আশা করছি। অপর আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। এই উদাহরণ দেখলে আরেকটু কিছুটা বুঝতে পারবে। এবার ভেরিয়েবল কটা, এ বি সি অর্থাৎ 3টে। মিন টার্ম দিয়েছে 1 3 5 7। এবার ঘর কতগুলো করব, 2 কিউব অর্থাৎ 8টি ঘর করব। লক্ষ্য করে দেখো আমরা 8টি বক্স করেছি। ঠিক আছে। এবার ভালো করে বুঝি। 8টি ঘর করব মানে আমাকে এইভাবে ঘর করতে হবে, অথবা লম্বা করেও ঘরটা করতে পারতাম। লক্ষ্য করো, এই দিকে ঘরের মান দিয়েছি এ, আর এই দিকটাতে দিয়েছি আমরা বিসি। এদিকে যেহেতু দুটো আছে, অর্থাৎ এ লিখেছি উপরেরটাতে 0 আর নিচেরটাতে লিখেছি 1। বিসির ক্ষেত্রে লিখেছি প্রথমটাতে 00, তারপরটাতে লিখেছি 01, তারপরটা হওয়া উচিত ছিল 10। তাই মনে হচ্ছে না তোমাদের? আমরা কি পড়েছি, গ্রে কোড মেনে এটা হয়, অর্থাৎ পাশাপাশি দুটি ঘরের মধ্যে শুধুমাত্র একটি বিটেরই পরিবর্তন হবে। লক্ষ্য করো, যদি আমি এখানে 1 0 লিখতাম তাহলে কি সমস্যা হতো, এই 0টা হয়ে যেত 1, একটি বিট পরিবর্তন হলো, এই 1টাও হয়ে যেত 0, দুটি বিট পরিবর্তন হলো। সেক্ষেত্রে দুটি বিট পরিবর্তন হচ্ছে, সুতরাং এটি করা যাবে না। তার পরিবর্তে আমরা কি করেছি, 1 1। এক্ষেত্রে কটি বিট পরিবর্তন হয়েছে, শুধুমাত্র এই 0 বিটটা পরিবর্তন হয়ে 1 হয়েছে। এই শেষের 1টা তো সেমই আছে। বোঝা গেল। এবার এখান থেকে যখন এটা এসছি, এই 1 পরিবর্তন হয়ে 0 হয়েছে, প্রথমের 1টা তো সেমই আছে। আশা করছি বুঝতে পারছো। একটু লক্ষ্য করো, প্রত্যেকটা ঘরের মান পরপর পরপর আমরা লিখে দিয়েছি। অর্থাৎ এটা হলো এই ঘরটা, এটা হলো এই ঘরটা, এটা হলো এই ঘরটা, এটা হলো এই ঘরটা, এইটা হলো এই ঘরটা, এটা এই ঘরটা, এটা এই ঘরটা, এটা এই ঘরটা। বোঝার সুবিধার্থে আমি এইভাবে লিখে দিয়েছি। এবারে পরবর্তী স্টেপটা কি ছিল, যেই ঘরগুলো আমাদের
করতে বলেছে সেই ঘরগুলো আমরা এখানে 1 আকারে লিখব। এখানে আমাদের আছে 1, কোন ঘরটা 1? এই ঘরটা 1, এই ঘরটা কোনটা? এইটা, আমরা 1 লিখেছি। তারপর লেখা আছে 3, কোন ঘরটা? এটা। তারপরেরটা 5, কোন ঘরটা? এটা। তারপরটা 7, কোন ঘরটা? এটা। কিছু বুঝতে পারলে? যারা বুঝতে পেরেছে একদম ঠিক আছে, যারা বুঝতে পারোনি তাদের জন্য আরেকবার অন্য একটি ভাবে বোঝাচ্ছি। লক্ষ্য করো, এই ঘরের মান কত? A0 BC00, অর্থাৎ A0 B0 CO0। 3টে 0 হলে ডেসিমেলে তাকে কি বলি? 0। এই ঘর, এটার মান কত? A0, B কত? 0, C কত? এই যে 1, তাহলে এই ঘরের মান হলো 1। তাহলে তারপরে ঘরে এই ঘরের মান কত? A0 B1 C1, B1 C1, অর্থাৎ এই ঘরের মান হলো 3। তাহলে এই ঘরের মান কত? A0 B1 C0 1 0, অর্থাৎ ডেসিমেলের মান হলো 2। এবারে আশা করছি তোমাদের বুঝতে কিছুটা সুবিধা হচ্ছে। সুতরাং এই ঘরের অ্যাকচুয়াল মান হলো 0 1 3 2, এই ঘরের মান 4 5 7 6। এবারে আমাদের এখানে বলেছে 1 কোন ঘরটাতে? এই ঘরটা, সুতরাং আমরা এখানে 1 লিখেছি। 3 কোন ঘরটা? এই ঘরটা, সুতরাং আমরা এখানে 1 লিখেছি, অর্থাৎ আমরা এই ঘরটা পেয়েছি। 5 কোন ঘরটা? এই ঘরটা, আমরা 1 লিখেছি, অর্থাৎ আমরা পেয়েছি। 7 কোন ঘরটা? এই ঘরটা, 1 লিখেছি, অর্থাৎ আমরা পেয়েছি। বাকি ঘরগুলোতে কি লিখবো আমরা? 0, আমরা পাইনি। এবারে আশা করছি তোমরা অনেকটা বেশি বুঝতে পেরেছো। এবারে কি করব? সবচেয়ে বড় আকারের গ্রুপ করার চেষ্টা করব, সেটা 2 এর পাওয়ারে। এখানে দেখো পাশাপাশি ওপর নিচ মিলিয়ে 4টি 1 আছে। তার মানেটা হলো 4টে 1কে একসঙ্গে করে আমরা এত বড় একটা বক্স তৈরি করতে পারি। বোঝা গেল? করলাম। এবার আমরা চলে এসেছি সর্বশেষ যে ধাপ আছে সেটাতে কি বলেছে? যত বড় বক্স করেছি সেখানে আমরা দেখব কোন ভেরিয়েবলের মান সেম থাকছে। প্রথমে আমরা A লক্ষ্য করি, A0 A1, সুতরাং A হচ্ছে না। B0 B1, সুতরাং Bও হচ্ছে না। C1 আবার C1, অর্থাৎ C। দেখো তাই লিখেছি প্রত্যেকটি রোতে C1, সুতরাং ফাইনালি উত্তর গিয়ে দাঁড়ালো C। আশা করছি এবারে বুঝতে পেরেছো তোমরা। এবারে কে ম্যাপের একটি উদাহরণ দেখিনি, সেটি হলো 4টি ভেরিয়েবল নিয়ে। ভেরিয়েবলগুলো কি কি? A B C D। এটি একটি মিন টার্ম। টার্মগুলো হলো 0 2 8 এবং 10। প্রত্যেকটা ঘরের মানগুলো দেখিনি। 0 1 2 3 এবারে 0 কোন ঘরটা? এই প্রথম ঘরটা, সেটাকে নিলাম। 2 কোন ঘরটা? এই ঘরটা নিলাম। 8 কোন ঘরটা? নিলাম। 10 কোন ঘরটা? নিলাম। বোঝা গেল? এই 4টি ঘরকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এর পরের স্টেপটি কি? পরের স্টেপটি হলো আমরা গ্রুপ করব 2 এর পাওয়ারে সর্বোচ্চ বা সবচেয়ে বড় যে গ্রুপটা হবে সেটা। এবার করার চেষ্টা করি। কিভাবে গ্রুপ করতে হয়? উল্লম্বভাবে বা অনুভূমিকভাবে। দেখো উল্লম্ব বা অনুভূমিকভাবে হচ্ছে না। আর এক রকমভাবে কিভাবে করা যায়? প্রান্তগুলি অতিক্রম করা যেতে পারে, যেমন প্রথম কলাম এবং শেষ কলাম এবং উপরের সারির সঙ্গে নিচের সারি। দেখো এটা হচ্ছে। এবারে লক্ষ্য করো, এটার সঙ্গে এটারও হচ্ছে, আবার এটার সঙ্গে এটারও হচ্ছে। ঠিক তেমনি এটার সঙ্গে এটারও হচ্ছে, এটার সঙ্গে এটারও হচ্ছে, এটার সঙ্গেও আবার এটারও হচ্ছে। অর্থাৎ প্রায় প্রত্যেকটার সঙ্গে কানেক্ট হচ্ছে।
কিভাবে প্রান্তগুলোকে উল্টে দিলে ফাইনালি গিয়ে যেটা আসছে সেটা চারটে মিলে একটা বড় একটা বক্স তৈরি করছে। সেটা কিভাবে লক্ষ্য করি। বড় গ্রুপটি হলো এইভাবে, বোঝা গেল? এবারে আমরা লক্ষ্য করব যে কোন কোন ভেরিয়েবলের মান পরিবর্তন হচ্ছে। লক্ষ্য করে দেখো, এই রো এবং এই রো এর ক্ষেত্রে যখন দেখছি তখন A0 A1 অর্থাৎ এর মান পরিবর্তন হচ্ছে, সুতরাং এ লেখা যাবে না। B0 B0 অর্থাৎ আমরা লিখতেই পারি B0। ঠিক তেমনি এই কলাম এবং এই কলাম যখন দেখব তখন আমরা লক্ষ্য করতে পারছি C0 C1 অর্থাৎ C লেখা যাবে না। D0 এবং D0 অর্থাৎ D এর মান 0, সুতরাং D0 আমরা লিখতেই পারি। এবার B যদি 0 হয় তাহলে আমরা লিখি B বার। D যদি 0 হয় তাহলে আমরা লিখি D বার। সুতরাং ফাইনাল অ্যান্সার আসবে B বার D বার। আশা করছি এবারে তোমরা বুঝতে পেরেছো কে ম্যাপটা সম্পূর্ণভাবে। এবারে আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে সরলীকরণ বা সিম্পলিফিকেশন। AB প্লাস A বার B, এখান থেকে আমরা কি করতে পারি? B কে কমন নিতে পারি। B কে যদি কমন নিই তাহলে আমার থেকে গেল A প্লাস A বার। এবার আমরা পস্টিউলেট পড়েছিলাম A প্লাস A বার ইকুয়াল টু 1, সুতরাং আমরা লিখতে পারি এটা। B এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে ফাইনাল রেজাল্ট আমার B। যখন আমরা বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে সিম্পলিফিকেশন বা সরল করব তখন আমাদের মূল উদ্দেশ্য থাকবে যে আমার অ্যান্সারটা 0 হচ্ছে না 1 হচ্ছে, কোন দিকে যাচ্ছে। আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। A প্লাস B ইন্টু A বার প্লাস B। সবার প্রথমে আমি এটাকে গুণ করে নিতে পারি। A বার প্লাস AB প্লাস B A বার প্লাস BB। A এবং A বার এটাকে আমরা 0 লিখতে পারি, কারণ আমি ধরে নিচ্ছি A 0, তাহলে A বার 1, তাহলে 0 এবং 1 গুণ করলে কি হবে? 0। উল্টোটা ধরি A 1, তাহলে A বার 0, 1 এবং 0 গুণ করলে 0, তাহলে দুটি অবস্থাতে এটা 0ই আসছে। তারপর AB যা ছিল তাই লিখেছি, B A বার যা ছিল তাই লিখেছি, দুটো B কে একটা B লিখেছি, কারণ B এর যা মান হবে এই B এরও তাই মান হবে। দুটো 0 গুণ করলেও 0, দুটো 1 গুণ করলেও 1, অর্থাৎ B এর যা মান সেটাই থাকছে। বোঝা গেল? যদি আমরা এটা পস্টিউলেটেও পড়েছি। এরপর আমরা কি করেছি? এই লাইনে 0টাকে বাদ দিয়ে এই লাইনটা লিখেছি। তারপরে আমরা B কমন নিয়েছি। এখান থেকে থাকলো A, এখান থেকে থাকলো A বার, আর এখান থেকে থাকলো 1। এবারে ধাপে ধাপে আমরা করেছি A বার প্লাস 1 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1। কেন? ভালো করে এই জায়গাটা বুঝবো। আমরা এটা প্লাস করছি, অর্থাৎ অর গেটের কাজ করছি। অর গেটের ক্ষেত্রে কার ক্ষমতা বা জোর বেশি? 1-এর, অর্থাৎ একটি 1 থাকলেই রেজাল্ট আমার 1 চলে আসবে। সুতরাং A 0 থাকলো না A বার 0 থাকলো কি 1 থাকলো, ডাজেন্ট ম্যাটার, একটা 1 আছে মানে রেজাল্ট আমার 1ই আসবে, যেহেতু এটা অর গেট। সুতরাং A বার প্লাস 1 ইকুয়াল টু আমি 1 লিখতেই পারি। আমি সেটাই লিখেছি। এবারে A প্লাস 1, এবারে A প্লাস 1, সেক্ষেত্রে উত্তর আবার 1ই আসবে, কারণ এর ক্ষমতা বেশি প্লাস বা অর অপারেশনের ক্ষেত্রে। সেখানে লিখেছি B ইন্টু 1। এবার আমরা গুণ করছি। B ইন্টু 1 মানে কি? 1 মানে তো 1। B এর মান কি? 0 হতে পারে, আবার 1ও হতে পারে। B এর মান যদি 1 হয় সেক্ষেত্রে উত্তর 1, অর্থাৎ B। B এর মান যদি 0 হয় সেক্ষেত্রে উত্তর 0, অর্থাৎ B এর যা মান থাকছে সেটাই উত্তর আসে। সুতরাং এটা আমরা লিখতেই পারি B অ্যান্ড 1, সুতরাং B। এবারে অপর আরেকটি উদাহরণ দেখে নেওয়া যাক। AB প্লাস A B বার C প্লাস A বার B। প্রথম আমরা কি করেছি? A কে কমন নিয়েছি এখান থেকে, তাহলে থাকলো B প্লাস B বার C, আর এদিকে থেকে গেল A বার B।
ডিস্ট্রিবিউশন লয়ের মাধ্যমে আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স বার ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। আমরা সেটাই করেছি, বি প্লাস বি বার সি মানে বি প্লাস সি। এবার আমরা আবার গুণ করে দিয়েছি পরের লাইনে এ বি এ সি এ বার বি। এবার আমরা কি করেছি, এ বি এবং এ বার বি একসঙ্গে লিখেছি, তার পরবর্তীতে বি কমন নিয়েছি, সুতরাং থাকলো এ প্লাস এ বার। এদিকে এসি যেমন ছিল তেমনই আছে, এ প্লাস এ বার সমান সমান আমরা লিখতে পারি 1, যেটা আমরা একটু আগেই করেছি, এবং তার সঙ্গে এসি। ফাইনালি বি এর সঙ্গে 1 গুণ হয়ে রেজাল্ট আসবে বি, এবং এসি যা ছিল তাই আসবে। ফাইনালি উত্তর গিয়ে দাঁড়ালো এটা। আর একটি উদাহরণ দেখে নেওয়া যাক, এ বি বার সি প্লাস এ বি সি বার প্লাস এ বি সি। এ বি বার সি প্লাস এ বি কমন নিলাম আমরা এখান থেকে, সি বার প্লাস সি। সি বার প্লাস সি কে কি লিখতে পারি আমরা, 1 লিখতে পারি। আর 1 এর সঙ্গে কোনো কিছু গুণ যদি করি আমরা বা অ্যান্ড করি, তাহলে যা ছিল সেটাই থেকে যায়, 1টা শুধু ভ্যানিশ হয়ে যায়। এবারে এখান থেকে আমরা এ কে কমন নিলাম, তাতে গিয়ে থাকলো বি বার সি প্লাস বি। ডিস্ট্রিবিউশন লয়ের মাধ্যমে আমরা এটা লিখতে পারি বি প্লাস সি। ফাইনালি লিখেছি আমরা এ ইন্টু বি প্লাস সি। সবশেষ উত্তর আসলো এ বি প্লাস এ সি। আর একবার লক্ষ্য করো, অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আশা করছি এই অধ্যায়টা যথেষ্ট ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। যদি তবু বুঝতে না পারো আমাকে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।